আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে জমবে মিষ্টি দই। ভাবছেন এত কম সময়ের মধ্যে মিষ্টি দই কিভাবে জমবে? এটা কি সম্ভব? আসলেই সম্ভব। আজকে আপনাদের সঙ্গে মিষ্টি দই তৈরির এমন একটা রেসিপি শেয়ার করব, যারা কখনোই মিষ্টি দই জমাননি অথবা যারা দই জমাতে যেয়ে বারবার ব্যর্থ হয়েছেন, যাদের হাতে কখনোই দই জমে না, তারাও যদি এই রেসিপি ফলো করে মিষ্টি দই তৈরি করেন তাহলে এক তুড়ি মেরে মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন, তাও আবার মাত্র 10 মিনিটের মধ্যে। ইদানিং কিন্তু এই রেসিপি ফলো করে অনেকেই মিষ্টি দই তৈরি করেছেন, তবে এই রেসিপির গোপন একটা সিক্রেট আমি আপনাদের সামনে ফাঁস করব। জানতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। ক্যারামেল তৈরি করার জন্য প্রথমেই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টি দইয়ের যে সুন্দর একটা কালার আসে সেটা কিন্তু ক্যারামেলের জন্যই আসে। এই চিনিটাকে প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, চিনিটাকে দিয়ে এভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ পর্যন্ত। যখন চিনিগুলো গলতে শুরু করবে তখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ক্যারামেল তৈরি করে নিতে হবে। চিনিটা দেওয়ার সাথে সাথে যদি নাড়াচাড়া করতে যান তাহলে চিনিগুলো কিন্তু শক্ত হয়ে ক্রিস্টালাইজ হয়ে যাবে আর স্প্যাচুলার সাথে আটকে যাবে, তখন কিন্তু সহজে আর ক্যারামেল হতে চাইবে না। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ ব্যবহার করেছি। দুধটা দেওয়ার পরপরই কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে প্যানের তলায় লেগে যাবে। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যখন দুধটা গরম হয়ে যাবে তখন ক্যারামেলটা আবারও গলে যাবে। অনেকেই কিন্তু দইয়ের মধ্যে এলাচ ব্যবহার করেন, তবে এলাচের ফ্লেভারটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে না, তাই আমি এলাচ ব্যবহার করছি না। আপনাদের কাছে যদি এলাচের ফ্লেভার ভালো লাগে তাহলে 2টা এলাচ ব্যবহার করতে পারেন। এবার এই দুধটাকে দীর্ঘ সময় জাল না করে ইনস্ট্যান্ট ঘন করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধ ব্যবহার করলে কিন্তু দুধটাকে অনেকটা সময় ধরে জাল করতে হয় না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান তাহলে দুধটাকে জাল করে ঘন করে নেবেন। অনেকেরই দই থেকে কিন্তু পানি কাটে, দুধটা পাতলা হলেই কিন্তু সেই ক্ষেত্রে দই থেকে পানি কাটার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে স্বাদ অনুযায়ী আবারও চিনি ব্যবহার করলাম, আর চিনি ব্যবহার করার পর যেহেতু চিনি থেকে পানি ছাড়বে তাই কিছুক্ষণ আবারও জাল করে নিব। আপনারা মিষ্টি কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে চিনির পরিমাণটা ব্যবহার করবেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই দুধটাকে কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে। দুধটাকে অনবরত নেড়েচেড়ে কুসুম গরম অবস্থায় নিয়ে আসলে দুধের উপরে আর সর জমতে পারবে না। যদি এভাবেই রেখে দেন তাহলে দুধের উপরে সর জমে যাবে। দুধটা কুসুম গরম অবস্থায় আস্তে আস্তে দইয়ের বীজটা রেডি করে নিব। মিষ্টি দইয়ের স্বাদটাকে একটু টক মিষ্টি করার জন্য দই বীজ হিসাবে আমি এখানে টক দই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই দইটাকে স্ট্রেনারের উপর এভাবেই রেখে দিতে হবে কিছুক্ষণ। এতে করে টক দইয়ের মধ্যে যে পানিটা থাকে সেটা ঝরে যাবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন টক দই থেকে কতটা পানি বের হয়েছে। এবার এই পানিগুলোকে ফেলে দিচ্ছি আর দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এইদিকে দুধটাও কিন্তু মোটামুটি কুসুম গরম অবস্থায় চলে এসেছে। আমি আঙুল ডুবে চেক করে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি গরম আছে। যদি দুধটা বেশি গরম থাকে তাহলে সেই অবস্থাতে কখনোই দই বীজ মিশাতে যাবেন না, তাহলে কিন্তু দুধটার সাথে সাথে ছানা কেটে যাবে। এখন কিভাবে বুঝবেন দই বীজ অ্যাড করার জন্য দুধটা পারফেক্ট টেম্পারেচারে এসেছে? সেটা বোঝার জন্য একটা আঙুল দুধের মধ্যে ডিপ করে 10 সেকেন্ডের মতো ধরে রাখবেন। যদি আঙুলটা ধরে রাখতে পারেন, কোনো রকম কষ্ট না হয়, তাহলে বুঝতে হবে টেম্পারেচারটা ঠিক আছে। আর যদি 10 সেকেন্ডের মতো ধরে রাখতে না পারেন, আপনার কাছে মনে হয় যে আপনার কষ্ট হচ্ছে, তাহলে দুধের তাপমাত্রা আর একটু কমিয়ে আনবেন। এভাবে বারবার দুধের তাপমাত্রা চেক করবেন, তারপরেই কিন্তু দই বীজটা মিশাবেন। দই বীজটাকে মিশিয়ে নেওয়ার পর আর দেরি করা যাবে না, সাথে সাথে যে পাত্রে দই বসাবেন তার মধ্যে ঢেলে নিতে হবে। ঢালার সময় আমি ছাঁকনি ব্যবহার করছি, এতে করে দইয়ের উপরটা একদমই স্মুথ হবে। অনেক সময় দই বসালে দেখা যায় দইয়ের উপরে ছোট ছোট একটু দাগ দাগ হয়, এভাবে ছেঁকে নিলে ওই দাগটা কিন্তু হবে না। এবার দইটাকে জমানোর জন্য চুলায় একটা কড়াই বসে পরিমাণ মতো পানি দিয়েছি এবং পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে দইয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপার দিবেন। লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন দইয়ের মধ্যে পানি প্রবেশ করতে না পারে। এবার ঘড়ি ধরে 10 মিনিটের মতো এই দইটাকে স্টিম করে নিব।
এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, এতে করে ভিতরে স্টিমটা আর বের হয়ে যেতে পারবে না। 10 মিনিট পর চুলাটা বন্ধ করে এভাবেই রেখে দিতে হবে, ঢাকনাটা খোলা যাবে না। এবার এই কড়াইটাকে এভাবেই রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। কড়াইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু জমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে দই তো খুব সুন্দরভাবে জমে গেছে, কিন্তু এই দইয়ের রেসিপি কি অথেন্টিক দইয়ের রেসিপি? একদমই না। অথেন্টিক রেসিপিতে দইটাকে জমানোর জন্য রুম টেম্পারেচারে রেখে দিতে হয় 12 থেকে 13 ঘন্টার জন্য, আর দীর্ঘ সময় ধরে দইটা একটু একটু করে জমে। এটাই হচ্ছে অথেন্টিক দইয়ের রেসিপি। তবে এই দইটাকে অথেন্টিক দইয়ের রেসিপি না বলে এটাকে ভাপা দই বলা যেতে পারে। এখন আসি স্বাদের কথায়। এই দইয়ের স্বাদটা কিন্তু মাশাআল্লাহ ভালোই ছিল। তবে অথেন্টিক রেসিপিতে যে মিষ্টি দইটা তৈরি করা হয় সেই মিষ্টি দইটা খেতে অনেকটাই ক্রিমি লাগে। আপনারা যারা অথেন্টিক রেসিপি ফলো করে দই জমাতে পারেন না তারা একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন দই এমনিতেই জমে যাবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সাথেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।